তুমি অনেক বছর ধরে তোমার মনোযোগ দিচ্ছ কাজ, পরিবার আর সেই সব চাহিদার কাছে যা শান্তির থেকে অনেক দ্রুত বাড়ে। প্রতিটা মেসেজ, প্রতিটা স্ক্রিন, প্রতিটা মত তোমার মনোযোগের ধারে ধারে টান দেয়, যতক্ষণ না তোমার নিজের জন্য কিছুই থাকে না। ফলাফল হলো চুপচাপ ক্লান্তি, এমন ক্লান্তি যা উৎপাদনশীলতার আড়ালে লুকায়, এমন ক্লান্তি যা দশকের পর দশক জমে থাকে। আর এক সময় তুমি বুঝতে পারো কেউ তোমার মনোযোগ আবার গড়ে তোলার জন্য আসছে না, তোমাকেই সেটা নিজে করতে হবে। এখান থেকেই স্টোইসিজম শুরু হয়। পৃথিবী গতি কুড়িয়ে প্রশংসা করে, কিন্তু জ্ঞান চায় শান্তি, সেটা দেখানোর আনন্দ দেয়, কিন্তু শক্তি বাড়ে নীরবতায়। স্টোইকরা বুঝেছিল যে যে মানুষ মনোযোগ নিয়ন্ত্রণ করে সে জীবন নিয়ন্ত্রণ করে। যখন তোমার মন ছড়িয়ে পড়ে তুমি প্রতিটা সিগন্যালের দাস হয়ে যাও, কিন্তু যখন মন কেন্দ্রীভূত হয় তখন তুমি শুধু সেই সব কিছু সেবা দাও যার নীতির সঙ্গে মেলে। আধুনিক বয়সের এই লড়াই হল মনোযোগের শৃঙ্খলা ফিরে পাওয়ার এমন এক সময়ে যখন বিভ্রান্তি থেকে টাকা কামানো হয়। নিজের ওপর মনোযোগ দাও যতক্ষণ না তুমি জিতো। এটা একাকিত্ব নয়, এটা পুনরুজ্জীবন। এটা হলো জোর ঘুরিয়ে নেওয়া আওয়াজ থেকে, আকস্মিক ভাবনা থেকে সুসংগঠিত জীবনে যাওয়া। স্টোইকরা এটা বলে প্রকৃতির সঙ্গে মিল রেখে বাঁচা, অর্থাৎ নিজের ইচ্ছাকে যুক্তিসঙ্গত এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকা জিনিসের সঙ্গে সামঞ্জস্য করা। বাস্তবে এর মানে হলো যেমন মন পরিষ্কার করো তেমন নিজের সময়সূচিও পরিষ্কার করা। এর মানে হলো মানুষের সঙ্গে আর ডিভাইসের সঙ্গে সীমা নির্ধারণ করা, ঠিক যেভাবে আবেগের সঙ্গে সীমা নির্ধারণ করো। এর মানে হলো মনে রাখা যে প্রতিটা মনোযোগ ভঙ্গের একটা দাম আছে, আর প্রতিটা মনোযোগের কাজ সুদে শোধ জমানো হয়। যারা যথেষ্ট লম্বা সময় বেঁচে দেখেছে তাদের জন্য স্পষ্ট যে শান্তি না থাকলে সাফল্যটাই ব্যর্থতা। আত্মপ্রতারণার ছদ্মবেশে এই লেকচারটা আসলে একটা ম্যানুয়াল। এটা জীবনের থেকে সরে যাওয়ার ডাক নয়, বরং জীবনের মধ্যে দক্ষতা অর্জনের আহ্বান। স্টোইকরা পৃথিবী থেকে সরে যায়নি, তারা নিজেদের এত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছে যে পৃথিবী তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন তোমার কাজও সেটাই, এমন একটা মন তৈরি করা যা চ্যালেঞ্জের মুখে শান্ত থাকে, এমন একটা সিস্টেম গড়ে তোলা যা মেজাজকে ছাড়িয়ে যায় এবং নিজের প্রতি নির্ভরযোগ্য হয়। যা আসছে সেটা এই বিশৃঙ্খল যুগে শৃঙ্খলা গড়ার একটা নকশা। এটা ভেতর থেকে বাইরের দিকে এগিয়ে যাবে, বাইরে থেকে শুরু, মন থেকে পরিবেশ পর্যন্ত, দর্শন থেকে আচরণ পর্যন্ত। প্রতিটা অংশ মনোযোগ, শৃঙ্খলা আর উদ্দেশ্যকে তীক্ষ্ণ করে। প্রতিটা অনুশীলন শক্তি ফিরিয়ে দেয় তার আসল মালিকের কাছে, তোমার নিয়ন্ত্রণে। এটাই আধুনিক স্টোইকদের পথ, উপস্থিতিতে শান্ত, কাজের ক্ষেত্রে নির্মম, আর বিভ্রান্তিতে অক্ষত। নিজের ওপর ফোকাস কর যতক্ষণ না তুমি জিতো। এটাকে বিনোদন না ভেবে নির্দেশনা মনে করো। তোমার জীবন গড়ে ওঠে যেসব ইনপুট তুমি গ্রহণ করো, যেসব কাজ তুমি বারবার করো, আর যেসব মানদণ্ড তুমি মানো তার উপর। তুমি হচ্ছ এই তিনটে হাতিয়ারের দায়িত্ব তোমার। এগুলো যদি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো ফলাফল স্বাভাবিকই আসবে, আর যদি ঝুলে দাও তখন বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে বসবে। স্টোইকরা বলতো নিজের নিয়ন্ত্রণই ভালো জীবনের ভিত্তি। আজও একই নিয়ম কাজ করে। নিজের নিয়ন্ত্রণ কোনো মেজাজ না, এটা একটা পদ্ধতি, পরিষ্কার অগ্রাধিকার, শৃঙ্খলাবদ্ধ কাজ করা এবং মানসিক স্থিরতা। তোমার মনোযোগই তোমার প্রবেশদ্বার, সবকিছু তার মধ্যে দিয়েই ঢুকে। ট্রেন্ড, খবরের চক্র, বার্তা আর মতামতগুলো প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা পেতে। তোমার মনের কথা যদি তুমি মনোযোগ রক্ষা করো তাহলে তুমি দিশাও রক্ষা করো। বাস্তব কাজ হলো এই সিজনে কি তোমার মনোযোগ পাওয়ার যোগ্য সেটা ঠিক করা, আর যা নয় তা সরিয়ে ফেলা। যা গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রগুলো ঠিক করো, স্বাস্থ্য, কাজ, আয়, পরিবার আর সেবা। সরাসরি সময় আর শক্তি ওগুলোতেই দাও, বাকি সব কেটে ফেলা। সব সিগন্যাল একসাথে ধরে রাখার চেষ্টা বন্ধ করো। মস্তিষ্ক কম কিছু পেলে সেটা সম্মান করে। মনোযোগ যখন কম থাকে তখন অর্থ বাড়ে, মনোযোগ যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন অর্থ কমে যায়। তোমার দিন এমনভাবে সাজাও যাতে মনোযোগ সামনে থাকে, পাশের দিকে না। মনোযোগ ভঙ্গ শুধু বাইরের কারণে হয় না, এটা একটা অভ্যেসও হতে পারে। যখন মস্তিষ্কের কোনো গঠন নেই তখন সেটা উত্তেজনার খোঁজে থাকে। গঠন তৈরি করো, গভীর কাজ শুরু করার একটা সিগন্যাল বানাও, আর কাজ শেষ করার একটা রুটিন রাখো, যাতে দিনের কাজ সুন্দরভাবে শেষ হয়। দিনের জন্য একটা করে লিস্ট রাখো, আর সেটা শেষ না করে নতুন কিছু যোগ করো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করো যখন তোমার ইচ্ছা শক্তি তাজা থাকে। কাজ করার সময় তোমার ফোন অন্য ঘরে রাখো। যদি তোমার কাজের জন্য ডিভাইস দরকার হয় তাহলে অ্যাপ লেভেলের ব্লক ব্যবহার করো, ফুল স্ক্রিন মোড চালু করো। আর একটা মাত্র উইন্ডো। সরলতা ইচ্ছা শক্তিকে হারায়, কম অপশন মানেই কম গোলমাল। এই লেকচারে শ্রোতারা অভিজ্ঞ, তোমাদের কেরিয়ার, পরিবার আর দায়িত্ব আছে যা জটিলতা বাড়ায়। তোমাদের অহংকারের দরকার নেই, তোমাদের দরকার স্পষ্টতা আর এমন একটা পদ্ধতি যা বাস্তবতার সম্মান করে। দীর্ঘদিন ধরে এনার্জি কমে, স্ট্রেস নার্ভ সিস্টেমে চাপ দেয়, ঘুমের অভাব বিচার ক্ষমতা নষ্ট করে। উত্তর জটিল নয়, এক সময়ে ঘুমাও, এক সময়ে জাগো। সপ্তাহে অন্তত 3 দিন ভারী ওজন তোলো বা মনোযোগ দিয়ে শরীর চলাচল করো। হাঁটো প্রতিদিন মেজাজ আর পেট ঠিক রাখতে।
সহজ খাবার খাও যা বেশি প্রক্রিয়াজাত না। সকালেই জল খেয়ে ফেলো। মদ্যপান আর রাতের ক্যাফেইন কমাও। সকালে সূর্যের আলো নাও আর রাতে হালকা আলো রাখো। এগুলো সাধারণ নিয়ম কিন্তু খুব কাজের। শরীর মন যখন ঠিক থাকে তখন ইচ্ছাশক্তিও মজবুত হয়। পরিচয় তৈরি হয় আচরণের মাধ্যমে। অনেকেই পরিচয় বদলতে চায় শুধু কথা বলে। স্টোইক পদ্ধতি আলাদা। তুমি কাজের মাধ্যমে বদলাও, যা মূলনীতির সঙ্গে মেলে। এমন একটি মানদণ্ড ঠিক করো যা তুমি প্রতিদিন মানতে পারো। দিনে এটা 30 দিনের জন্য ধারাবাহিকভাবে চালিয়ে যাও। ধারাবাহিকতা সত্যি হলে শুধু তখনই পরিসর বাড়াও। একটা ছোট মান বজায় রাখা একটা উচ্চাকাঙ্ক্ষী কিন্তু পরিত্যক্ত পরিকল্পনার চেয়ে অনেক শক্তিশালী। তুমি যা বারবার করো সেটাই ট্র্যাক করো, যা করার ইচ্ছা আছে সেটা নয়। তোমার মান কাগজে লিখে রাখো, সকালে দেখে নাও, রাতে নিশ্চিত করো। মন প্রমাণে বিশ্বাস করে, তাই প্রমাণ দাও। ক্যারিয়ার চাপ চরিত্রকে পরীক্ষা করে। বাজার বদলায়, প্রযুক্তি উন্নত হয়, আর কাজের ক্ষেত্র বাড়ে। যে মানুষ শান্ত থাকেও আর কাজের আগে, সে জিতবে। কাজের উপযোগিতার জন্য নিজেকে গড়ে তোলো। এমন দক্ষতা শিখো যা জমা হয়। সঙ্গীতের মাঝে সিদ্ধান্ত নেওয়ার সময় সীমাবদ্ধতা আর সংখ্যাগত চিন্তার কথা ভাবো। উপরে নিচে সংক্ষিপ্ত করতে শেখো। সঙ্গীত জটিল তথ্যকে পরিষ্কার কাজের আকারে সহজ করতে পারো। যিনি পদর কানেন তিনি অপরিহার্য হয়ে ওঠেন। প্রভাব আসে বিশ্বাসযোগ্যতার মাধ্যমে। বিশ্বাসযোগ্যতা আসে সময় মতো কাজ শেষ করা, আগেভাগে যোগাযোগ করা। সঙ্গীত আর নাটক এড়িয়ে চলার মাধ্যমে। নাটক মনোযোগ নষ্ট করে, কিন্তু কোনো মূল্য তৈরি করে না। লক্ষ্য তখনই শক্তিশালী থাকে যখন সেটাকে সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়। প্রতিটি লক্ষ্যকে একটা সময়সূচিতে রূপান্তর করো। যদি শক্তি চাও, সেশনগুলো সময়সূচিতে রাখো। আর যদি আর্থিক স্বাধীনতা, সময়মতো পড়াশোনা আর পরিচর্যা। যদি ভালো সম্পর্ক চাই, তাহলে উপস্থিত থাকা আর একসাথে কাজ করার সময় ঠিক করো। ক্যালেন্ডার কোনো কারাগার নয়, এটা একটা পরিকল্পনা যা তোমাকে দ্বিধা থেকে মুক্ত করে। প্রতি সপ্তাহে পরিকল্পনাটা রিভিউ করো। আবেগ ছাড়া সমন্বয় করো। প্রতি 3 মাসের জন্য 3টে অগ্রাধিকার লিস্টে রাখো, আর প্রতিদিনের কাজগুলো সেই অনুযায়ী সাজাও। যদি কোনো কাজ অগ্রাধিকার পূরণ না করে, সেটা শুধু ঝামেলা, মুছে ফেলে দাও বা পরে করো। বেশিরভাগ মানুষ রিয়াকশনে চলে যায়। তারা স্ক্রোল করে, রেসপন্স করে আর কনজিউম করে। স্টোইক প্রশিক্ষণ ডিফল্ট বদলে দিয়ে সৃষ্টিতে নিয়ে যায়। কাজ শুরু করো আগে থেকেই। ব্রাউজ করো, লেখো আগে। তুমি চ্যাট করো, কিছু ছোট জিনিস পাঠাও আগে। তুমি ম্যাট্রিক্স চেক করো। এই একটাই নিয়ম তোমার পরিচয়কে এজেন্সির দিকে ঠেলে দেয়। সৃষ্টি করাটা ফাঁক দেখায়। ফাঁক মানে শেখার দরকার। ফাঁকে লক্ষ্য করে শেখা বেশি ফলপ্রসূ। তৈরি করো, ফাঁকটা খেয়াল করো, সেই অংশটা পড়াশোনা করো, আর আবার তৈরি করো। এই চক্র দক্ষতার আয়কে দ্রুত বাড়ায়, প্যাসিভ কনজামশনের চাইতে। চাপ জীবনের একটা অংশ। লক্ষ্য শূন্য চাপ না, লক্ষ্য হলো সঠিক চাপ আর ভালো রিকভারি। তোমার নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণে রাখতে শারীরিক ট্রেনিং করো। সিস্টেমটা ব্যবহার করো। রিঅ্যাক্টিভনেস কমানোর জন্য শ্বাস নিয়ন্ত্রণ করো। ঠান্ডা এক্সপোজার নিতে পারো, কিন্তু সেটা একটা টুল হিসেবে রাখো, কোনো পরিচয় হিসেবে নয়। মাপদণ্ড হলো কঠিন চাপের মধ্যে কেমন ধৈর্য ধরে রাখতে পারো, ছবি বা ট্রেন্ড নয়। মানদণ্ডটা সহজ। যখন কোনো সমস্যা আসে, তখন তুমি এতটাই স্থির থাকো যে কাজ করতে পারো। এই অবস্থা ট্রেন করো সহজ কিছু অনুশীলনের মাধ্যমে, যেমন বক্স ব্রিদিং, দীর্ঘশ্বাস ফেলা আর কঠিন কথোপকথনের পরে ধীরে ধীরে হাঁটা। আবেগগুলো প্রায়োরিটি দেখায়, কাজের নির্দেশ দেয় না। রাগ দেখায় একটা সীমানা, ভয় দেখায় একটা ঝুঁকি, ঈর্ষা দেখায় একটা মূল্য যা সঠিকভাবে মেলেনি। চেষ্টা করো, সিগন্যালটা বুঝে নাও, তারপর রেসপন্স বেছে নাও। 3টে প্রশ্ন করো। আমার হাতে কি আছে? পরের স্টেপটা কি আমার নজর এড়ানো উচিত? স্পষ্ট ভাষায় উত্তর লিখে ফেলো। পরের স্টেপে কাজ শুরু করো। বাকিগুলো আর দেখো না। এটা কোনো থিওরি না, এটা একটা দৈনন্দিন ফিল্টার যা এমন লুপ থেকে বাঁচায়। অভ্যাসই ফলাফল ঠিক করে। একে শিল্পীর মতো না, ঠিকাদারের মতো গড়ে তোলো। কাজের তালিকা, কাজটা আর প্রমাণটা ঠিক করো। যদি কাজের তালিকা হয় সকালবেলার কফি, কাজ হয় 1 পাতা লেখা, আর প্রমাণ হয় তারিখসহ ফোল্ডার সম্পূর্ণ করা ফাইলের সাথে। যদি কিউ দরজার পাশে জিম ব্যাগ হয়, তাহলে কাজটা হলো ফুল বডি সেশন, আর প্রমাণ হলো লক করা সেট। প্রমাণ লুপটা বন্ধ করে। প্রমাণ না থাকলে মন ইতিহাস বদলায় আর ব্যর্থতার জন্য অজুহাত তৈরি করে। প্রমাণ থাকলে তুমি গতি তৈরি করো। তোমার পরিবেশের নিঃশব্দ কিছু নিয়ম কাজ করে। তোমার নাগালের প্রতিটি জিনিস হয় তোমার লক্ষ্যকে সাহায্য করে, নয়তো তা তোমার থেকে কিছু চুরি করে। তোমার বাড়ি আর ওয়ার্কস্পেস একবার ঘুরে দেখো। অপ্রয়োজনীয় জিনিসপত্র, তোমার পছন্দের নয় এমন স্ন্যাক্স আর মনোযোগ চুরি করা ডিভাইসগুলো সরিয়ে ফেলো। তোমার লক্ষ্যকে সমর্থন করে এমন যন্ত্রপাতি নাগালের মধ্যে রাখো। একটা ওয়াটার বোতল আর একটা নোটবুক, একটা টাইমার, একটা পুল আপ বার, ফোম রোলার, ক্যামেরা বা মাইট। যদি তুমি কন্টেন্ট তৈরি করো, তোমার জায়গাটা এমনভাবে সাজাও যাতে সঠিক কাজ করা সহজ হয়। ঝামেলা কম থাকলে আচরণ গড়ে ওঠে। সীমানাগুলো প্ল্যানকে রক্ষা করে। যদি তুমি সব অনুরোধে হ্যাঁ বলো, তোমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। অফিস টাইম, যোগাযোগের সময়সীমা আর রেসপন্সের প্রত্যাশা ঠিক করে দাও। তোমার টিম আর পরিবারকে নিয়মগুলো বলে দাও, সেগুলো মানো। যদি কোনো অনুরোধ তোমার অগ্রাধিকারের সাথে মেলে না, বিনা দুঃখ প্রকাশ করে না বলো। যদি মিটিংয়ে কোনো এজেন্ডা না থাকে, এজেন্ডা চাও বা মিটিংটা স্কিপ করো। যদি কোনো কথোপকথন ক্ষয়কারী, শেষ করো। বিনয়ের সঙ্গে দৃঢ়তা তোমার উদ্দেশ্য রক্ষা করে এবং অন্যদের শেখায় কিভাবে তোমার সাথে কাজ করতে হয়।
টাকা একটা হাতিয়ার, এটাকে তোমার মূল্যবোধের সমর্থক যন্ত্রপাতির মতো মানো। খরচ নিয়ন্ত্রণে রাখো, একটা সঞ্চয় তৈরি করো, শিক্ষায় এবং এমন যন্ত্রপাতিতে বিনিয়োগ করো যা আয় বাড়ায়। অহংকারমূলক খরচ বন্ধ করো, তোমার বাজার এবং তোমার প্রভাব বুঝে নাও। একটা মূল অফার বা দক্ষতা তৈরি করো যার জন্য মানুষ টাকা দেবে। তারপর একটা সহজ পদ্ধতি গড়ে তোলো, যোগাযোগ, প্রস্তাব, ডেলিভারি, ফলো আপ, রেফারেল। রেকর্ড রাখো, প্রতিশ্রুতি রাখো, পুনরাবৃত্তি করো, আয় বাড়ে। সুস্পষ্ট মান নিয়মিতভাবে পৌঁছে দাও। বয়স মানে তথ্য, পরাজয় নয়। বয়স বাড়লে তোমার প্যাটার্ন চিনতে পারার ক্ষমতা আর ধৈর্য বাড়ে। দুটোই ব্যবহার করো। স্মার্টভাবে ট্রেন করো, বেশি ভালোভাবে রিকভার করো, মুভমেন্ট ঠিক রাখো, মাসল ধরে রাখো, অন্যদের সাহায্য করে আর নির্ভরযোগ্য হয়ে কমিউনিটিও বজায় রাখো। বয়স কমদের গাইড করো, কিন্তু উপদেশ দাও না। তোমার চেয়ে ছোট এক্সপার্টদের কথা অহংকার ছাড়াই শোনো। অভিজ্ঞতা আর কৌতূহল মিলিয়ে কাজ করো, তখনই তোমার মান থাকবে। ডিজিটাল লাইফ এক্সট্রিমকে পুরস্কৃত করে, আর স্থিরতা হলো ধৈর্যের পথ। রাগের চক্রের পেছনে ছুটো না। জনমত দেখে নিজের পরিচয় গড়ো না। নিজের মূল্যবোধ গোপন রাখো, আর কাজগুলো সবাই দেখুক। অভিযোগ নয়, কাজ করো। নিজের মেট্রিক্স নজর রাখো। ঘুম কতক্ষণ হলো, ব্যায়াম কতটা হলো, কতটা পাতা লেখা হলো, কতজন ক্লায়েন্ট সার্ভ করা হলো, কত টাকা বাঁচানো হলো, পরিবারকে কতটা সময় দেওয়া হলো। এই সব সংখ্যা তোমার জীবনকে লাইকের চেয়ে অনেক বেশি সঠিকভাবে তুলে ধরে। সমস্যা এলে পর্যালোচনা করো, কি হলো, কি আশা ছিল, কি ভালো হলো, কি ব্যর্থ হলো, আর কি বদলাবে। লিখে রাখো, সংরক্ষণ করো। রেকর্ড থাকলে ভুল বারবার হয় না। রেকর্ড সিজন বদলের সঙ্গে সঙ্গে তোমার উন্নতি দেখাবে। তোমার ভবিষ্যতের নিজেই এই শৃঙ্খলার জন্য তোমাকে ধন্যবাদ দেবে। মূল কথা একটাই, জিতে যাওয়া পর্যন্ত নিজের উপর ফোকাস করো। এটা একাকিত্ব না, এটা দায়িত্ব। দক্ষতার মাধ্যমে অন্যদের ভালো সেবা দেওয়া। তোমার সেরা কাজগুলো এমন মানুষ আর মিশনের জন্য দাও যাদের সত্যিই গুরুত্ব আছে। অহংকার, ঝামেলা আর অহংময়তা সরিয়ে ফেলো। পরিমাপগুলো, পরিকল্পনাটা সোজা রাখো, আর বাস্তবায়ন কঠোর। এমন দিন গঠন করো যা তোমার মূল্যবোধের সঙ্গে যায়। এমন সপ্তাহ সাজাও যা তোমার প্রতিশ্রুতির প্রতিফলন। এমন বছর তৈরি করো যা উপার্জন করে। সম্মান মনোশক্তি গড়ে ওঠে যখন তুমি তোমার চিন্তাকে ঠিক তেমনভাবে নিয়ন্ত্রণ করো যেমন তোমরা একটা টিমকে নেতৃত্ব দাও। মন নেতৃত্বের প্রতি সাড়া দেয়। যদি তুমি সেটা নীতিমালা আর স্পষ্টতার সঙ্গে নেতৃত্ব দাও, তাহলে মন ঠিক পথে চলবে। আর যদি তা অবহেলিত থাকে, তাহলে সে আবেগের পেছনে ছুটে চলে। একজন ধৈর্যশীল মানুষের মন একটা শৃঙ্খলাবদ্ধ ইউনিটের মতো কাজ করে। প্রত্যেকটা চিন্তার একটা কাজ আছে, প্রত্যেকটা অনুভূতির একটা কারণ আছে, প্রত্যেকটা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়। এটা দমন নয়, এটা ব্যবস্থাপনা। উদ্দেশ্য হল মনোভাব আর প্রতিক্রিয়ার সামঞ্জস্য, শক্তিশালী হওয়া। ভাবনা শুরু হয় পর্যবেক্ষণ থেকে। নিজের ভিতরের কথোপকথনটা বাধা না দিয়ে দেখো। ভাবনার ধরন, গতি আর বিষয়বস্তু লক্ষ্য করো। মন যদি বিভ্রান্ত থাকে তো দ্রুত আর অসঙ্গত কথা বলে। প্রশিক্ষিত মন ধীর ও পরিষ্কার ভাষায় কথা বলে। ভাষা দেহের গঠনকে প্রতিফলিত করে। ভাষা উন্নত করলে ভাবনাও উন্নত হয়। অস্পষ্ট কথা বদলে বাস্তব পর্যবেক্ষণ দাও। আবেগপ্রবণ অতিরঞ্জন বদলে নিরপেক্ষ বর্ণনা দাও। আমি সবসময় ব্যর্থ হই এর পরিবর্তে বলো, এই সপ্তাহে আমি মানদণ্ড পূরণ করতে পারিনি। এটা সহ্য করা যায় না এর পরিবর্তে বলো, এই পরিস্থিতি কষ্টসাধ্য হলেও নিয়ন্ত্রণের মধ্যে। এই পরিবর্তনটা স্নায়ুতন্ত্রকে চাপের মধ্যে কাজ চালিয়ে যেতে শেখায়। সেনিকা বলতেন, সবচেয়ে বড় শক্তি হল আত্মসংযম। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজের মনোমানসিক অবস্থা, ইচ্ছা, ভয়, প্রবণতা আর ট্রিগারগুলো জানতে হবে। সেগুলো লিখে রাখো, নাম দাও। জ্ঞান অরাজকতাকে একটা মানচিত্রে পরিণত করে। একবার মানচিত্র তৈরি হলে তুমি পথ খুঁজে নিতে পারবে। অনুভূতিকে মুছে ফেলা যায় না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায়। অতীতের ভুল মুছে ফেলা যায় না, কিন্তু তাদের প্যাটার্ন শেখা যায়। দক্ষতা আসে সম্পর্ক থেকে। নিজের প্রকৃতি অনুযায়ী জীবনযাপন করা। স্টোইকরা এটাকে বলে যুক্তির সঙ্গে চলা, স্পষ্টভাবে দেখা কি সত্যি আর তার সঙ্গে মিল রেখে সচেতনভাবে কাজ করা। মানসিক শক্তি তখনই যাচাই হয় যখন অনিশ্চয়তা বেড়ে যায়। আধুনিক জগৎটাই অনিশ্চয়তার উপর চলে। ওঠাপড়া বাজার, অস্থির রাজনীতি, বদলানো ভূমিকা। অসংস্কৃত মনের মানুষ বাইরে থেকে নিশ্চয়তা খোঁজে। প্রশিক্ষিত মন নিজের ভিতরেই মাপকাঠি তৈরি করে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নীতিমতো কাজ করেছি? চাপের সময় আমি কি শান্ত থাকতে পেরেছি? আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকা দায়িত্ব কি আমি পূরণ করেছি? এই প্রশ্নগুলো অবাঞ্ছিত শব্দের বদলে গুরুত্বপূর্ণ তথ্য ধরো। যখন পরিস্থিতি ফলাফলকে অস্পষ্ট করে তোলে, তখন নিজের নিয়ন্ত্রণ ফিরে আনো। শৃঙ্খলা বাড়ে সংঘর্ষ থেকে। সংঘর্ষ মনোযোগ তীক্ষ্ণ করে। যখন অস্বস্তি আসে,
ঠান্ডা, ক্লান্তি, প্রত্যাখ্যান তাকে নিজের ধৈর্য ধরে রাখার অনুশীলন হিসাবে নাও। স্টোইকরা ইচ্ছাকৃত কষ্ট গ্রহণ করত প্রস্তুত থাকার জন্য। মাঝে মাঝে মেঝেতে ঘুমাও, বিলাসিতা এড়াও, মাঝে মাঝে ঠান্ডায় অনুশীলন করো। এসব কাজ তোমাকে স্মরণ করিয়ে দেয় যে আরাম ঐচ্ছিক এবং সক্ষমতা পুনরুদ্ধারযোগ্য। তোমাকে কষ্টের কথা গর্ব করার দরকার নেই, তোমাকে দরকার প্রস্তুত থাকার মানে হলো নিজেকে সাজিয়ে রাখা। এমন মন যেটা নিয়ন্ত্রিত কষ্ট সহ্য করতে পারে আর কোনো অভিযোগ করে না, সেটাই সত্যিকারের বিপদে অজেয় হয়ে ওঠে। নিজের নেতা হওয়া মানে মানসিক অতিরিক্ততা ঠিকঠাক রাখতে পারা। তুমি অপ্রয়োজনীয় তর্কের পুনরাবৃত্তি করো না, তুমি স্বীকৃতির পিছনে দৌড়াও না। এমন বিপদ কল্পনা করো না যা ঘটেনি। প্রতিটি চিন্তার থাকার কারণ দেখাতে হবে। যদি কোনো চিন্তা সচেতনতা বাড়ায় তা সেটা রাখো, যদি মনোযোগ কমায় তা ফেলে দাও। এটাই মানসিক পরিচ্ছন্নতা। এমন ডায়েরি রাখো যেখানে অন্তর্দৃষ্টি লেখা হয়, দোষারোপ নয়। এমন নোট রাখো যা কৌশল ট্র্যাক করে, গসিপ নয়। তুমি যেমন নিজের টাকা পয়সার যত্ন নিও, তেমনি নিজের ইনপুটগুলোরও যত্ন নিও। দুর্বল আইডিয়া বিচার শক্তি ধ্বংস করে, নিয়মিত চিন্তাভাবনা মিল রেখে যায়। দিনের শেষে কোনো আবেগ ছাড়াই তোমার কাজগুলো রিভিউ করো। কি ভালো হয়েছে, কি ব্যর্থ হয়েছে, কি উন্নতি করা যায়। সংক্ষিপ্ত সিদ্ধান্ত লিখে ফেলো। এতে তোমার কাজের একটা বাস্তব তথ্যভিত্তিক আর্কাইভ তৈরি হয়। মাসের পর মাস প্যাটার্ন দেখা যায়, উন্নতি স্পষ্ট হয়ে ওঠে। তুমি আর শুধু স্মৃতির উপর নির্ভর করো না, প্রমাণের উপর। স্টোইক মনের কাজ ডেটার উপর চলে। এটা সচেতনতার মাধ্যমে ঠিক করে, দোষারোপের মাধ্যমে নয়। যেমন তুমি এই অভ্যেসগুলো মেনে চললে আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। আসল আত্মবিশ্বাস হলো নিজের উপর ভরসা, যা বারবার নিয়ন্ত্রণের প্রমাণ দিয়ে তৈরি হয়। তুমি যা বলো তাই করো, পরীক্ষা হলে শান্ত থাকো, যা শুরু করো তা শেষ করো। এতে পারফরম্যান্স বা অনুমোদনের জন্য ঝুঁকি থাকে না। অন্যরা এই স্থিরতা টের পেয়ে শ্রদ্ধা দেখায়। প্রভাব ইন্টিগ্রিটির একটা ফলাফল হয়। এই মানসিক অবস্থান থেকে মানসিক দৃঢ়তা স্বাভাবিকভাবেই বাড়ে। তুমি আর ব্যর্থতায় ভেঙে পড়ো না, সেটাকে পর্যালোচনা করো। তুমি আর ফলাফলের পেছনে দৌড়াও না, তুমি প্রক্রিয়ায় কাজ করো। তুমি আর কারো প্রতি ঈর্ষা করো না, নিজের কাজের ওপর মনোযোগ দাও। বাইরের প্রতিটি পরিবর্তন ভিতরের নিয়ন্ত্রণের উপাদান হয়ে ওঠে। এটাই দৃঢ়তার নির্মাণশৈলী। নীতি নির্দেশ দেয়, যুক্তি শাসন করে, আর অনুভূতি মানে। এটিই স্টোইক দর্শনের মূল ও স্থায়ী সফলতার ভিত্তি। কৌশলগত আত্মনিয়ন্ত্রণ শুরু হয় স্পষ্ট মূল্যের ক্রম থেকে। স্টোইকরা যুক্তিকে শীর্ষে রাখে, তারপর কাজ, তারপর ফলাফল। যখন মূল্যবোধ এই ক্রমে থাকে তখন বিশৃঙ্খলা প্রভাব হারায়। তুমি কাজ করো কারণ নীতি তাই চায়, বাদ্যযন্ত্র নয়, কারণ ফলাফল তোমাকে চমকায়। এতে মনোবলের ওঠানামা চলে যায়। পরিষ্কার মাথা নিয়ম মেনে চলে। যখন অন্যরা আতঙ্কিত হয় তুমি পদ্ধতি অনুসরণ করো, যখন অন্যরা স্থবির থাকে তুমি নিয়ম মেনে এগিয়ে যাও। শৃঙ্খলাবদ্ধ মানুষ বিভ্রান্তির মাঝে স্থিতিশীল শক্তি হয়ে ওঠে। চাপের মধ্যে শান্ত থাকা শিখতে হলে জরুরি কাজ আর গুরুত্বপূর্ণ কাজ আলাদা করতে শিখো। জরুরি মানে বাহ্যিক শব্দ, গুরুত্বপূর্ণ মানে অন্তরের দায়িত্ব। অধিকাংশ চাপ কেবল ধারণায় থাকে, বাস্তবতায় নয়। স্টোইক চিন্তাবিদ পার্থক্য করতে জানে যা সম্ভব, যা নয়। কি করতে হবে আর কি সহ্য করতে হবে সেটা বুঝে কাজ করে। জরুরির উত্তরে দ্রুত কাজ করে। গোলমাল এলে স্বস্তির ছন্দে ফিরে আসে। অপমান হলে এক মুহূর্ত থামে, প্রশংসা পেলেও থামে। টেম্পো নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ। প্রতিক্রিয়ার আগে নিজেকে একটু সময় দাও। একটা বেন্তিল শ্বাস অনেক সপ্তাহের ক্ষতি ঠেকাতে পারে। একটু হাঁটাচলা ভাঙা সম্পর্ক রক্ষা করতে পারে। মেপে বলা কথায় কর্তৃত্ব থাকে। নিয়ন্ত্রণ মানে দমন নয়, এটা দিশা দেওয়া। দিশাহীন শক্তি মানে বিশৃঙ্খলা। নীতির গাইডেড শক্তি হয় শক্তিশালী। প্রতিটি যে সিদ্ধান্ত যুক্তির ওপর ভিত্তি করে নেওয়া হয়, অনুভূতির ওপর নয়, সেটাই শক্তি বাড়ায়। আত্মসংযম হল চলমান জটিল সুদ। যখন রাগ বাড়তে শুরু করে আগে নিজের দেহ ধীরে করো, কাঁধ নিচু করো, নাক দিয়ে শ্বাস নাও আর কথা কম বলো। যখন উদ্বেগ অনুভব করো মনোযোগ বদলো বাস্তব কাজের দিকে। জামাকাপড় ভাঁজ করো, বাসন মাজো, ডেটা রিভিউ করো। শারীরিক শৃঙ্খলা মানসিক শৃঙ্খলা ফিরিয়ে আনে। যখন হতাশা আসে যা তোমার নিয়ন্ত্রণে ছিল আর যা ছিল না তা পর্যালোচনা করো। সীমা মেনে নাও, নিয়ন্ত্রণযোগ্য জিনিস ঠিক করো আর এগিয়ে যাও। প্রতিবার যখন তুমি এইভাবেই ফিরে আসো, যেভাবে নার্ভাস সিস্টেম স্থিতিশীলতা শেখে, শান্ত থাকা স্বাভাবিক হয়ে যায়। স্টোইকরা বলতো সত্যিকারের স্বাধীনতা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। যে মানুষ নিজের ইচ্ছে প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারে না সেই ইচ্ছেগুলোর কাছে দাস। যখন আনন্দই সবকিছু ঠিক করে তখন চরিত্র নষ্ট হয়। যখন ভয় সবকিছু নিয়ন্ত্রণ করে তখন সুযোগ হারিয়ে যায়।
শক্তিশালী মন শেখে ইচ্ছেটা প্রথম মুহূর্তে চিনতে এবং তাকে সঠিক পথে নিয়ে যেতে। তুমি টানটা অনুভব করো, কিন্তু পথটা নিজেরাই বেছে নাও। এই ক্ষমতা প্রতিদিন ছোট ছোট নিয়ম মেনে গড়ে ওঠে। প্রথম অ্যালার্মে উঠে ওঠা, একটা কাজ সম্পূর্ণ করা, এসব দিয়ে। প্রয়োজন ছাড়া বেশি কথা বলো না। প্রতিটা কাজই ক্ষমতা গড়ে তোলে। চাপের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য স্পষ্টতা লাগে। দ্বন্দ্বের সময় মানুষ ক্যারিশমার চেয়ে স্থিরতা খোঁজে। কম কথা বলো, কিন্তু প্রতিটা কথা চিন্তা ভাবনা করে বলো। কম প্রতিশ্রুতি দাও, কিন্তু সবকটা রাখো। জনপ্রিয়তার বদলে তথ্যের ওপর সিদ্ধান্ত নাও। ভুল স্বীকার করো, তবে নিজের প্রতি দুঃখ না করে। এই মনোভাবই বিশ্বাসযোগ্যতা তৈরি করে দ্রুত। ধৈর্যশীল নেতা জানে অন্যদের নিয়ন্ত্রণ শুরু হয় নিজের নিয়ন্ত্রণ থেকে, বিশেষ করে বিপদের সময়। সহজ কথাগুলো বারবার বলো। নিয়ম মেনে চলো, কাজের ওপর মনোযোগ দাও, শান্ত থাকো, ন্যায়ের সঙ্গে কাজ করো, অস্বস্তি আশা করো, কাজে লাগো। সাদামাটা হওয়া সেরে ওঠাকে দ্রুত করে, জটিলতা বিশৃঙ্খলা বাড়ায়। পরিকল্পনা ভেঙে গেলে ব্যাপারটা ছোট করে দেখো। পরবর্তী সঠিক কাজটা কি সেটা করো। কাজ শুরু করলেই শক্তি ফিরে আসে, দ্বিধা করলে বিভ্রান্তি বাড়ে। কমান্ড থাকে চলাফেরার মাধ্যমে। কৌশলগত আত্মনিয়ন্ত্রণ মানে পরিবেশকেও সাজানো। খারাপ সিদ্ধান্তের সংকেতগুলো দূর করো, শৃঙ্খলার সংকেত তৈরি করো। ওয়ার্কস্পেস পরিষ্কার রাখো, ওয়ার্ড্রোব সিম্পল রাখো, আর তোমার শিডিউল পরিষ্কারভাবে দেখতে পারো। জটিলতা দুর্বলতা লুকায়, শৃঙ্খলা প্রস্তুতির পরিচয় দেয়। তোমার চারপাশের প্রতিটি জিনিসের একটা কাজ বা মানে থাকা উচিত। ইচ্ছা আর কাজের মধ্যে যত কম ঘর্ষণ থাকবে, ততই তুমি সঠিকভাবে কাজ করতে পারবে। শান্ত থাকা একটা অভ্যাস। প্রতিদিনই আছে চর্চার সুযোগ। ট্রাফিক, ডেডলাইন, ভুল বোঝাবুঝি, ক্লান্তি। প্রতিটি পরিস্থিতি তোমার যুক্তির সাথে মানিয়ে চলার ক্ষমতা পরীক্ষা করে। সহজ জীবন খুঁজো না, ঝামেলা কম শৃঙ্খলিত জীবন খুঁজো। শৃঙ্খলা শান্তি নিয়ে আসে। স্টোইকরা বুঝতে পেরেছিল জীবন সহজ করা না গেলেও সেটাকে শৃঙ্খলাবদ্ধ করা যায়। শৃঙ্খলাবদ্ধ জীবন নিজেই শান্তিপূর্ণ হয়ে ওঠে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতার ফলস্বরূপ শান্তি আসে। আবেগ নিয়ন্ত্রণ চুপচাপভাবেই গড়ে ওঠে। যখন চারপাশে অবিরাম উত্তেজনা থাকে, তখন নিজের আসল অবস্থা শোনা যায় না। প্রতিদিনের কিছু সময় ইচ্ছে করোভাবে নীরবতা কাটাও। কোনো স্ক্রিন নেই, কোনো সঙ্গীত নেই, কোনো কথা নেই। শরীরের আওয়াজ, শ্বাস প্রশ্বাস, হৃৎস্পন্দন শুনো। চিন্তাগুলোকে থামতে দাও। স্থিরতায় মন নিজেকে পুনর্গঠন করে। যা থাকে স্পষ্টতা থাকে, যা মুছে যায় তা হলো গোলমাল। স্পষ্টতা থেকে তুমি কাজ করো নির্ভুলতার সঙ্গে, গোলমাল থেকে তুমি প্রতিক্রিয়া দেখাও বিভ্রান্তিতে ভরা। স্টোইকরা প্রতিদিন ধ্যান আর একাকিত্বের মাধ্যমে এই প্রত্যাহার অনুশীলন করত, যাতে আবার নিয়ন্ত্রণ ফিরে পায়। স্থিরতা মানে চলমানতার অনুপস্থিতি নয়, এটা হলো এমন চলমানতা যা অপচয় ছাড়া। একজন স্টোইক ধীরে চলে, সমানভাবে শ্বাস নেয়, পরিষ্কারভাবে চিন্তা করে। জরুরি অবস্থাতেও সে তার অন্তর আত্মশান্তি ধরে রাখে। এই নীরবতা হলো শক্তি। এটা সেই শান্তি যা বিশৃঙ্খলার ওপর নির্ভরশীলদের অস্থির করে তোলে। যখন তুমি স্থিরতা গড়ে তোলো, তুমি থেমে যাও। প্রতিক্রিয়ায় শক্তি নষ্ট করো না। সৃজন ও সিদ্ধান্তের জন্য মনোযোগ জমাও। মানুষ তোমার স্থিরতা দেখতে পায় বাহারির মাধ্যমে নয়, বরং তোমার উপস্থিতি থেকে। নীরবতা কোনো কথাই না বলেই শক্তি প্রকাশ করে। আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে প্রতিটা আবেগকে তথ্য হিসেবে দেখো। রাগ মানে বাধা, ভয় মানে আবদ্ধতা, আনন্দ মানে সামঞ্জস্য। এগুলো কোনো শত্রু নয়, এগুলো তথ্য। তথ্য বিশ্লেষণ করো, তারপর যুক্তিতে ফিরে যাও। একজন স্টোইকের লক্ষ্য হলো কিছু অনুভব না করা নয়, বরং অনুভবের মধ্যে স্বাধীন থাকা। আবেগ আসে, কিন্তু তারা তোমাকে নিয়ন্ত্রণ করে না। কন্ট্রোল নিজের হাতে নাও। প্রতিবার তুমি সম্মতি দাও, কিন্তু আজ্ঞাবহ হও না। তোমার ক্ষমতা বাড়বে। শক্তি মানে অনুভূতির অভাব নয়, বরং তা নিয়ন্ত্রণ করা। স্থিরতায় শক্তি আসে এই জেনে তোমার কিছুই ছিনিয়ে নিতে পারবে না। উপাধি, মালপত্র, মতামত সবই বদলাতে পারে। চরিত্র, নিয়মনীতি, স্পষ্টতা এসব তোমারই থাকে। যা ছিনিয়ে নেওয়া যায় না, সেটার ওপর তোমার ভিত্তি করো। যে মানুষ শান্তি খোঁজে বাইরের জিনিসে, সে বন্দী। যে মানুষ শান্তি খোঁজে নীতিতে, সে সার্বভৌম। অনুমোদন প্রত্যাহার করে এটা অভ্যাস করো। তোমার নিয়ন্ত্রণের বাইরে যেসব জিনিস আছে, সেগুলো থেকে মুক্ত। প্রশংসা আর আগের মতো প্রভাব ফেলে না। সমালোচনা আর আগের মতো কষ্ট দেয় না। তুমি কাজ করো কাজটা করার জন্য, অন্যের মতামতের বাজার থেকে মুক্ত হয়ে। শান্ত ও দৃঢ় কর্তৃত্ব আসে নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করো না। আধিপত্য দেখানোর জন্য ঝগড়া করো না। তুমি নিয়মের প্রতীক হয়ে ওঠো।
প্রতিটি অঙ্গভঙ্গি হয় ভাবনা চিন্তা নিয়ে করা। প্রতিটি সিদ্ধান্তে থাকে গুরুত্ব। নীরবতা প্রভাব বিস্তার করে, কারণ এটা নিশ্চিততার বার্তা দেয়। যখন তুমি ঝগড়ার সময় শান্ত থাকো, তখন তুমি নিয়ন্ত্রণ দেখাও। যখন তুমি জয়ের সময় সংযম দেখাও, তখন তুমি বুদ্ধিমত্তা প্রমাণ করো। এটা প্যাটার্ন চুপচাপ সম্মান অর্জন করে। আসল শক্তি মানে ধৈর্য ধরে সহ্য করা, জোরে জোরে টিকে থাকা দুর্বল। স্টোইকরা কারাবাস, নির্বাসন আর ক্ষতি শান্তভাবে সহ্য করেছিল। তাদের শিক্ষা আজও টিকে আছে। বাইরের বিশৃঙ্খলা অন্তরের শান্তি বদলায় না। তুমি গোলমাল সামলে যেতে পারো সমতা হারানো ছাড়া। তুমি অনিশ্চিততার মধ্যেও ভয় ছাড়া চলতে পারো। মনের নীরবতা দৈনন্দিন চর্চায় গড়া এক দুর্গ। প্রতিটা ধৈর্যের মুহূর্ত আরেকটা ইঁট বসায়। শান্তিতে থেকে লক্ষ্য আরও স্পষ্ট হয়। যখন তুমি ধীরে হেঁটে পরিষ্কারভাবে দেখলে গুরুত্বগুলো নিজে থেকেই ঠিক হয়ে যায়। ইচ্ছার আওয়াজ কমে যায়। দায়িত্বের ভার হালকা মনে হয়। এই স্পষ্টতা থেকে প্রতিটি কাজ হয় সচেতন। তুমি কিছুই নষ্ট করো না, কিছুতেই লড়াই করো না। তুমি চলাফেরা করো যেমন প্রকৃতি চলে, ধীর, অবিচল, প্রতিটি পদক্ষেপে পূর্ণতা। এটা হলো শক্তি যা আগ্রাসী নয়, দক্ষতা যা সংগ্রামহীন। এটা স্টোইক নিয়ন্ত্রণের মর্ম। শৃঙ্খলা মানে সচেতন হয়ে বারবার করা। এটা কাজের মাধ্যমে নিয়মিত মূলনীতিতে ফিরে আসা। প্রতিটি পুনরাবৃত্তি প্রমাণ গড়ে তোলে। প্রত্যেক কাজ আমাদের পরিচয় গড়ে তোলে। যখন বারবার কোনো কাজ যুক্তিপূর্ণভাবে করা হয়, তখন সেটা আর কষ্টের মনে হয় না। সেটা হয়ে যায় একটা ছন্দ। স্টোইক দার্শনিক বুঝতে পারে, যেখানে অনুপ্রেরণা হারিয়ে যায়, ছন্দই সেখানে টিকিয়ে রাখে। যারা আবেগের ওপর নির্ভর করে চালিত হয়, তাদের অনুপ্রেরণা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু নিয়ম মাফিক মানুষ সিদ্ধান্ত থেকে কাজ করে, মেজাজ থেকে নয়। সিদ্ধান্ত বারবার নিতে থাকে যতক্ষণ না সেটা চরিত্রে পরিণত হয়। নিয়মের চক্র শুরু হয় উদ্দেশ্য থেকে। তুমি নিয়ম নিজেই ঠিক করো। তুমি নির্ধারণ করো কি গুরুত্বপূর্ণ আর কি ক্রমে। তারপর তুমি সেই কাঠামো গড়ে তোলো যা সেটা ধরে রাখে। নিয়মকে বাঁচিয়ে রাখা, সকালে ওঠার রুটিন, কাজের সময়, প্রশিক্ষণের ঘণ্টা আর বিশ্রামের সময়, সবই নিয়মকেই সেবা করে। এই সিস্টেমটা পবিত্র, কারণ এটা দ্বিধা দূর করে দেয়। একবার কাঠামো তৈরি হয়ে গেলে নিজের সঙ্গে আর সময় নষ্ট করতে হয় না। তুমি কাজ করো। স্টোইকরা এই মানসিক সংঘাত থেকে মুক্তিকে মনের সত্যিকারের দক্ষতা মনে করত। বারবার অনুশীলন আত্মাকে পরিশীলিত করে, যেমন প্রশিক্ষণ শরীরকে পরিশীলিত করে। প্রতিদিন তুমি একই গুণাবলী চর্চা করো: ধৈর্য, পরিশ্রম, সংযম, সাহস। ব্যর্থতার সামনে তুমি লজ্জায় নয়, বরং সঠিকভাবে ঠিক করে। তুমি সাফল্যের মুখোমুখি হও অহংকারে নয়, কৃতজ্ঞতায়। শৃঙ্খলার চক্র আনন্দ আর দুঃখ দুইকেই ট্রেনিংয়ের উপকরণে পরিণত করে। কিছুই নষ্ট হয় না। প্রতিটি প্রতিক্রিয়া চরিত্র গঠনের অংশ হয়ে ওঠে। এই চক্র যতদিন ধরে চালিয়ে যাও, ততদিন তুমি শান্তি অর্জন করো। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তুমি স্থির ও সুশৃঙ্খলভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে, এই আত্মবিশ্বাস নিয়ে। এই চক্র বজায় রাখতে তোমার মানদণ্ডগুলো নজর রাখো। তারিখ, কাজ আর সম্পন্ন হওয়ার সময় লিখে রাখো। সাপ্তাহিকভাবে তোমার রেকর্ড পর্যালোচনা করো। এটা অহংকার নয়, এটা যাচাই। মনের স্মৃতি জয়ের কথা খুব তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু প্রতিটা ব্যর্থতা জোরালোভাবে মনে থাকে। নিয়মিততার প্রমাণই প্রেরণাকে বিকৃত হতে থেকে রক্ষা করে। যখন সন্দেহ আসে, তখন তুমি সেই প্রমাণ দেখিয়ে দিতে পারো। সেনিকা লিখেছিল, যারা অগ্রগতির হিসাব রাখে না, তারা যেন কোনো দিশাহীন জাহাজের মতো ভেসে বেড়ায়। তোমার রেকর্ড তোমার কম্পাস। একবারের বেশি করে কাজ করার মাধ্যমে নম্রতাও শিখতে হয়। প্রতিদিন একই কাজ করলে বোঝা যায় তুমি কত কিছু এখনও চোখে পড়তে দিচ্ছ না। তারপর বুঝতে পারো দক্ষতার কোনো শেষ নেই। মার্কাস অরেলিয়াস লিখেছিল, প্রতিদিন সকাল সকালে একই কাজ করা, সম্রাট আর মানুষ, দিনের শুরুটা শুভেচ্ছা জানিয়ে, রাষ্ট্রের কাজ সামলিয়ে, যুক্তির সেবা দিয়ে। বারবার একই কাজ করতেও সে বিরক্ত হতো না, বরং এটা তাকে স্থির করত। সে দেখেছিল পুনরাবৃত্তিতে সুযোগ থাকে নিখুঁত হতে, পরিচিত কাজগুলোর মাঝে সৌন্দর্য আনার। রুটিন আর্টে পরিণত হয় যখন মনোযোগ দিয়ে করা হয়। ক্লান্তি এলে তাল মেনে চালিয়ে যাও, কাজ কমাও, কিন্তু চক্রটা থামাও না। যদি শরীরকে প্রশিক্ষণ দিতে না পারো, শ্বাসকে প্রশিক্ষণ দাও। যদি এক পৃষ্ঠা লিখতে না পারো, এক বাক্য লেখো। শৃঙ্খলার সঙ্গে যোগাযোগ রাখো। গতিভঙ্গুর ছোট ছোট বাতাস দিয়ে সেটা রক্ষা করো। স্টোইকরা বলতো, অভ্যাস দীর্ঘ সময় ছেড়ে দেওয়া ঠিক না। রিদম একবার ভেঙে গেলে অলসতা জায়গা করে নেয়। যত দ্রুত সম্ভব ফিরে আসো।
একটু সময় নিয়েও নিয়মিত সঙ্গীত অনুশীলন করলে দিনের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসে। শৃঙ্খলার চক্রটা বিশ্রামের ওপরও নির্ভর করে। লাগাতার চাপ বিচার শক্তি ধূলসার করে দেয়। স্টোইকরা ইচ্ছেমতো বিশ্রাম নেয় না, উদ্দেশ্য নিয়ে বিশ্রাম নেয়। বিশ্রাম পরবর্তী চক্রের প্রস্তুতি। ঘুম, নীরবতা, একাকিত্ব এসব আত্মার যত্ন নেওয়ার কাজ। বিশ্রামের সময় নিজের আচরণ পর্যালোচনা করো আর পদ্ধতি শোধরাও। ভাবো, কোথায় শক্তি অপচয় করেছিলাম, কি জিনিস দক্ষতা বাড়ায়, কি জিনিস নীতি অনুযায়ী মনে হয়। এই ভাবনা আবার পরবর্তী চেষ্টাকে তীক্ষ্ণ করে তোলে। প্রতিবারের চেষ্টা যেন উদ্দেশ্যের সঙ্গে যুগে থাকে। উদ্দেশ্য না থাকলে বারবার করা শুধু ক্লান্তিকর হয়ে পড়ে। উদ্দেশ্যই ধৈর্যকে মানে দেয়। তুমি যখন সকালে ওঠো, ব্যায়াম করো, পড়াশোনা করো বা সেবা করো, তখন মনে রেখো কেন এসব কাজ গুরুত্বপূর্ণ। স্টোইকরা উদ্দেশ্যকে নৈতিকতা অর্থাৎ চিন্তা আর কাজের উৎকর্ষতার সঙ্গে জুড়ে দিয়েছিল। যখন উদ্দেশ্য আর শৃঙ্খলা একত্রিত হয়, ক্লান্তি হার মানে, কাজ হয়ে ওঠে আরাধনা। কাজ যখন চলমান দার্শনিক চিন্তায় পরিণত হয়, বছরের পর বছর ধরে শৃঙ্খলা একরূপ হয়ে ওঠে নিজের পরিচয়। তুমি নিজের জন্যই পূর্বানুমানযোগ্য হয়ে ওঠো। নিজের সিদ্ধান্তে বিশ্বাস করো, কারণ সেগুলো তোমার জীবনের ধারার সাথে মিলে যায়। বাইরের প্রশংসা কমে যায়, কারণ নিজের প্রমাণ যথেষ্ট হয়ে ওঠে। স্টোইক আদর্শ হল এমন একটা জীবন যা এতটাই সুশৃঙ্খল যে নিজের প্রতি সম্মান স্বাভাবিক হয়ে আসে। প্রতিদিন সকালে তুমি দায়িত্বে ওঠো, রাতে ফিরে যাও চিন্তায় ডুবে। এই দুয়ের মাঝখানে থাকে দক্ষতার ছন্দ। শৃঙ্খলাবদ্ধ মন কোনো ধরনের উত্তেজনা খোঁজে না, সেটা খোঁজে ধারাবাহিকতা। সংক্ষিপ্ত সময়ের ঝাপটা দর্শকদের মুগ্ধ করে, কিন্তু তাড়াতাড়ি হারিয়ে যায়। নিয়মিত পরিশ্রমী ভাগ্য গড়ে তোলে। স্টোইকরা স্থিরতা পছন্দ করত, অর্থাৎ ভালো সময় কিংবা কষ্টে একই রকম থাকা। স্থিরতা আসে ঠিক সময় হাজির হয়ে, একই কাজ করে, একরকম যুক্তি প্রয়োগ করে, যতক্ষণ না শৃঙ্খলা শান্তিতে পরিণত হয়। যখন বারবার করার সাথে সচেতনতা মিশে যায়, তখন মানুষ নিজেকে কাজের মধ্যে বিলীন করে ফেলে। এটাই হল নীতির গাইডেড স্বাধীন জীবন, যা বিশৃঙ্খলার স্পর্শ থেকে দূরে থাকে। দক্ষতার ধাপ শুরু হয়। গুণ সিদ্ধান্তের মাধ্যমে উঠে আসে, আর শেষ পর্যন্ত মানে পরিণত হয়। গুণ হল মূল, এটা ঠিক করে কি ভালো। সিদ্ধান্ত হল গাছের গুঁড়ি, এটা নির্ধারণ করে প্রতিটি পছন্দ থেকে কি বেড়ে ওঠে। মান হল গাছের ছায়া, এটা প্রকাশ করে জীবনের ফলাফল। এই ক্রমটা প্রকৃতির মতোই। গাছের শিকড় অদৃশ্য কিন্তু শক্তিশালী, গাছের গঠন সোজা আর ফলাফল দৃশ্যমান। স্টোইক দর্শন সব কাজকে এই অভ্যন্তরীণ কাঠামোর সাথে মিলিয়ে চলে। যখন প্রতিটি স্তর পরেরটাকে সমর্থন করে, তখন বিশৃঙ্খলা মূল পর্যন্ত পৌঁছাতে পারে না। বুনিয়াদে থাকে গুণ। জ্ঞানী দর্শন নিয়ন্ত্রণ করে, নিশ্চিত করে যে তুমি যা দেখছ তা সত্য। সাহস কাজের নিয়ন্ত্রণ করে, নিশ্চিত করে যে তুমি যা করছ তা সঠিক। ন্যায় সম্পর্ক নিয়ন্ত্রণ করে, নিশ্চিত করে যে তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করছ তা সুবিচারপূর্ণ। সংযম ইচ্ছার নিয়ন্ত্রণ করে, নিশ্চিত করে যে তুমি যা চাও তা সঠিক মাত্রায়। এই চারটি স্তম্ভ প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন করে। একটাকে বাদ দিলে পুরো কাঠামোটা ঝুঁকে পড়ে। একসাথে এগুলো মিলে ভেতরের নিয়ম তৈরি করে। যখন নিয়ম পরিষ্কার হয়, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। নীতি যখন নেতৃত্ব দেয়, জটিলতা মিটে যায়। গুণ থেকে সিদ্ধান্ত জন্মায়। সিদ্ধান্ত হল প্রতিদিনের দর্শনের প্রকাশ। এটা চিন্তাকে কাজে রূপান্তর করে। প্রতিটি মুহূর্তেই আবেগ আর যুক্তির মধ্যে একটা পছন্দ থাকে, আর এই পছন্দটাই তোমার চরিত্র ঠিক করে। স্টোইক ব্যক্তি ভাবেন কি ভালো লাগছে, বরং কি নীতির সঙ্গে মিলে সেটা দেখেন। এইভাবে প্রতিটা সিদ্ধান্ত মনের কাঠামোকে মজবুত করে। তুমি দেওয়াল বানাচ্ছ না, বরং কমান্ড সেন্টারগুলোকে শক্তিশালী করছ। প্রতিটা একটা নিজের উপর সার্বভৌমত্বের ঘোষণা। সবচেয়ে উপরের স্তরে থাকে মূল্যবোধ। মূল্যবোধ হল গুণাবলী আর সিদ্ধান্তকে বাইরের জগতের সঙ্গে মেলানোর কাজ। এটা দেখায় তোমার আচরণ কিভাবে অন্যদের সেবা করে, সমাজে অবদান রাখে আর গঠন করে তোমার নামের উত্তরাধিকার। স্টোইক মূল্যায়ন মানে পারফরমেন্স নয়, এটা হলো উপস্থিত থাকা। তুমি ঝাপটা ছাড়া অবদান রাখো, তালি না পাওয়ার পরও কাজ করো, আর প্রত্যাশা ছাড়া সেবা করো। যখন অভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস ঠিক থাকে, তখন মূল্য স্বাভাবিকভাবেই বাইরে ছড়িয়ে পড়ে। শৃঙ্খলাবদ্ধ জীবন অন্যদের জন্য স্থিতিশীলতার উৎস হয়ে ওঠে। এই শ্রেণীবিন্যাস বজায় রাখতে আত্মপর্যালোচনা প্রয়োজন সবসময়।
প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি জ্ঞান অনুযায়ী কাজ করেছি? কি সাহস আমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেছে? আমার কাজকর্মে ন্যায়পরায়ণতা ছিল কি? কি সংযম আমার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করেছে? এই 4 প্রশ্ন মিললে আচরণ আর দর্শনের মিশ্রণ হয়। বছরের পর বছর তারা এই নিয়মটা নিজের স্বভাবের অংশ করে তোলে। মন নিজেই স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। শৃঙ্খলা হয়ে ওঠে চলমান আত্মসচেতনতা। দক্ষতা বাড়ার সাথে সাথে স্তরগুলো একজোট হয়ে যায়। গুণে গড়ায় সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিখুঁত করে মূল্যবোধকে, আর মূল্যবোধ আবার গুণকে নতুন করে জাগিয়ে তোলে। এই চক্রটা প্রকৃতির স্টোইক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সবকিছু ফিরে যায় সেই উৎসে যেখান থেকে তার রূপ এসেছে। জ্ঞানী মানুষ এই চক্রের সঙ্গে অবিরত মিল রেখে জীবন কাটায়। চিন্তা আর জীবন ভিতর থেকে সাজানো, গুণের দিক থেকে পরিচালিত, শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তে বাস্তবায়িত আর চিরস্থায়ী মূল্যে প্রকাশ পায়। এটা হলো নেতৃত্বের নকশা, শান্তির ভিত্তি আর নিজের ও পরিস্থিতির ওপর সত্যিকারের সার্বভৌমত্বের পথ। প্রভাব হলো সেই শৃঙ্খলার প্রতিবিম্ব। এটা ভিতরে স্থিতিশীলতার দৃশ্যমান ছায়া। স্টোইকরা প্রভাব ফেলার জন্য তর্কে নয়, বরং তাদের কাজ দেখিয়ে বোঝায়। মানুষগুলো আকৃষ্ট হয় তাদের প্রতি যারা অরাজকতার মাঝে শান্ত থাকতে পারে। তারা বিশ্বাস করে যাদের অবস্থা যাই হোক না কেন তারা স্থির থাকে। পরিবর্তন, এই বিশ্বাসই আসল প্রভাব, যেই স্থিরতার ওজন তুমি অর্জন করো। আসল প্রভাব শুরু হয় যখন তোমার আচরণ হয়ে ওঠে অন্যদের জন্য নিজেকে মাপার আয়না। জোর জবরদস্তি ছাড়া নেতৃত্ব দিতে হলে তোমাকে চুপচাপ বিশ্বাসযোগ্য হতে হবে। তোমার কথা তখনই গুরুত্ব পায় যখন তোমার কাজের একটা ইতিহাস থাকে। স্টোইকরা শিখিয়েছিলেন উদাহরণই সবচেয়ে প্রভাবশালী যুক্তি। তুমি যখন ধারাবাহিকভাবে জীবনে চলবে তখনই তুমি সেই প্রমাণ হয়ে উঠবে যা অন্যরা খোঁজে। উপদেশের চাইতে বেশি মূল্যবান হল এমন কাউকে দেখে যিনি নিজের শেখানো কথাই মানেন। প্রভাব মানে শুধু নিজের ভাবনা ছড়ানো নয়, এটা হলো নীতির সঙ্গে আচরণের এমন মিল যে কোনো বিরোধ খুঁজে পাওয়া যায় না। চাপের মধ্যে শান্ত থাকা হলো সবচেয়ে বড় যোগাযোগের ধরন। সংকটের সময় মানুষ স্লোগান মনে রাখে না, তারা মনে রাখে যে ব্যক্তি শান্ত থেকেছে। যখন তুমি কম কথা বলো কিন্তু প্রত্যেকটা কথাই স্পষ্ট হয়, তখন তুমি অন্যদের স্থির করে দাও। যখন তুমি বিচার করা আটকে রাখো যতক্ষণ না সত্যিটা সামনে আসে, তখন তুমি ধৈর্যের পাঠ দাও। যখন তুমি মর্যাদার সঙ্গে কাজ করো, এমনকি অপমানিত হলেও, তখন তুমি শক্তির উদাহরণ স্থাপন করো। প্রতিটি অঙ্গভঙ্গি শেখায়, প্রতিটি নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদর্শন করে, আগ্রাসনে ছাপ ছাড়াই। এই প্রভাব তৈরি করতে নিজের উপস্থিতির প্রতি সচেতন হওয়ার অভ্যেস করে তোলো। তোমার কণ্ঠস্বর, শরীরের ভঙ্গিমা আর চলাফেরার গতি লক্ষ্য করো। ধীরে ধীরে একটা নিরবচ্ছিন্ন ছন্দে চলা আত্মবিশ্বাস প্রকাশ করে, একদম সহজে। ধীর প্রতিক্রিয়া সম্মানের জন্য জায়গা করে দেয়। শ্বাস নিয়ন্ত্রণ শরীর আর বার্তাকে শক্ত করে ধরে রাখে। স্থৈর্যশীল প্রভাব সূক্ষ্মতার মধ্য দিয়ে কাজ করে। অন্যরা বুঝার আগেই সেই নিয়মবোধ অনুভব করে। তোমার শান্তি ছড়িয়ে পড়ে, তোমার নিয়ন্ত্রণ ঘরের জন্য শৃঙ্খলা হয়ে ওঠে। প্রভাব পড়ার জন্য পক্ষপাতহীনতাও জরুরি। স্টোইকরা প্রশংসা আর দোষারোপকে একই রকম ইগোর পরীক্ষা মনে করে। প্রশংসা অহংকারকে লালায়িত করে আর দোষারোপ আত্মরক্ষার প্রবণতা বাড়ায়। তুমি যদি দুইটার মধ্যেই না লুটো তাহলে বুঝবে তুমি স্বাধীন। মানুষ সেই লোককে সম্মান করে যে কারো প্রশংসা বা বিরোধিতায় মাথা নোয়ায় না। ধারাবাহিকতা বিচার পরীক্ষা পার হলে প্রভাব বাড়ে। যে লোক একা থাকুক বা মানুষের মাঝে একই রকম আচরণ করে তার একটা নীরব কর্তৃত্ব থাকে। আধুনিক যুগ প্রভাবকে চেনে না, কেবল দৃষ্টিগোচর হওয়াকে প্রভাব ভেবে ফেলে। স্টোইকরা এই দুটো সম্পূর্ণ আলাদা রাখে। দৃষ্টিগোচর হওয়া মনোযোগ চায়, প্রভাব দিশা তৈরি করে। আসল কন্ট্রোল থাকা মানুষ কোনো স্বভাব ছাড়াই পরিবেশ করতে পারে। তুমি যখন একটা রুমে ঢোকো মুহূর্তেই পরিবেশ বদলে যায়। মিটিংগুলো ফোকাসড হয়, সংঘাত শান্ত হয়ে যায়। এটা ক্যারিশমা না, এটা স্পষ্টতা যা উপস্থিতির মাধ্যমে প্রকাশ পায়। যখন ভিতরে স্তরগুলো স্থির থাকে, বাইরে ওর সাথে মিল খায়। ভালো করে নেতৃত্ব দিতে চাইলে সহানুভূতির সাথে দৃঢ়তাও মেশাও। শেখানোর আগে বুঝো, সংশোধনের আগে শোনো। যখন শৃঙ্খলা বোঝা পড়ার মাধ্যমে প্রকাশ পায় তখন সেটা নিয়ন্ত্রণ নয়, সেবা হয়। মানুষ স্বেচ্ছায় অনুসরণ করে যখন তারা অনুভব করে দেখেছে কিন্তু উচ্চ মানদণ্ডে পরিচালিত। স্টোইক নেতা অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য নয়, তাদের উন্নত করার জন্য কাজ করে। প্রভাব হলো দায়িত্ব নেওয়া, এক অনুশীলিত মনের থেকে অনেকের কাছে শৃঙ্খলা স্থানান্তর করা। কখনোই অধিকার প্রমাণ করতে তাড়াহুড়ো করো না। সময়কে কাজ করতে দাও, ধারাবাহিকতাকে কথা বলতে দাও। স্টোইকরা বিশ্বাস করত যে বছরের পর বছর ধরে পরিমাপ করা প্রভাবই একমাত্র গুরুত্বপূর্ণ। সাময়িক প্রশংসার উত্তেজনা ম্লান হয়ে যায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জিত নীরব শ্রদ্ধাই থাকে দীর্ঘস্থায়ী।
ধীরে ধীরে বেড়ে ওঠা প্রভাবই স্থায়ী হয়। ভাঙা যায় না, কারণ এটা ভর করে প্রমাণের ওপর, ব্যক্তিত্বের ওপর নয়। প্রতি বছর সততার একটা নতুন মাত্রা যোগ হয় তোমার উপস্থিতিতে। শেষ পর্যন্ত স্থির মনোভাবের প্রভাব তার নিজের কাছে অদৃশ্যই থাকে। তুমি নিজেকে শক্তিশালী মনে করো না, তুমি দায়িত্ববোধ অনুভব করো। বুঝতে পারো নেতৃত্ব কোনো বিশেষ অধিকার নয়, বরং দায়িত্ব। সেই দায়িত্ব যা তোমাকে শৃঙ্খলার মূর্তি হতে হয়, যাতে অন্যরা তোমার উদাহরণ থেকে পথ খুঁজে পায়। প্রভাব তখনই শীর্ষে পৌঁছায় যখন তুমি আর সেটা খুঁজছ না। যত বেশি তুমি নিজের নিয়ন্ত্রণে মনোযোগ দাও, তত বেশি বিশ্ব তুমি তোমার মান অনুযায়ী নিজেদের মানিয়ে নাও। এটা হলো স্টোইক কর্তৃত্বের বিরোধিতা। নেতৃত্ব দেওয়ার মানে হলো কারণের প্রতি এতটাই নিবেদিত থাকা যে অন্যরা তোমাকে বলতে না বলতেই অনুসরণ করে। উত্তরাধিকার নীরবতায় গড়ে ওঠে, কর্মের দ্বারা রূপায়িত হয় এবং সময়ের সাথে নিশ্চিত হয়। স্টোইক ব্যক্তি উত্তরাধিকার ঘোষণা করে না, সে এমন নৈতিকতার ব্যবস্থা গড়ে তোলে যা তার থেকে অনেক দিন টিকে থাকে। প্রতিদিনের ধারাবাহিকতা, প্রতিটি সংযমের পাঁচ, প্রতিটি নৈতিক সিদ্ধান্ত হয় সেই পাথর যা ওই কাঠামোর অংশ হয়ে ওঠে, যা ব্যক্তি চলে যাওয়ার পরও থেকে যায়। উত্তরাধিকার অহংকারের স্মৃতিস্তম্ভ নয়, এটা হলো অনারের সিগন্যাল রেখে যাওয়া হয়, যাতে অন্যরা তা পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করতে পারে। ঐতিহ্যের ভিত্তি হলো উপকারিতা। প্রশ্ন করো, আমার শৃঙ্খলার থেকে কে লাভবান হয়? আমার স্থিরতার থেকে কে উপকৃত হয়? সেবাহীন প্রভাব হলো অহংকার, এমন প্রভাব যা তুলে ধরে, সেটাই হয় ঐতিহ্য। স্টোইক ব্যক্তি কাজ করে নিখুঁততা, সততা এবং বিশ্বাসযোগ্যতার মাধ্যমে। যখন তুমি কোনো প্রক্রিয়া উন্নত করো, কাউকে পরামর্শ দাও বা ছোটখাটো বিষয় ন্যায় বিচার রক্ষা করো, তখন তুমি সভ্যতার অদৃশ্য স্থাপত্যে অবদান রাখো। পৃথিবীর মান উন্নত হয় এমন নীরব উৎকর্ষের মাধ্যমে। অনুশাসিত মানুষরা চিন্তাভাবনা উত্তরাধিকারকে গভীর করে। স্টোইক শুধুই তার দিনটাই নয়, তার প্রভাবও পর্যালোচনা করে। আজ আমার উপস্থিতি কি ঠিক করল, কি শান্ত করল, কি গড়ল? উত্তরাধিকার থাকে পরিণামের সচেতনতার মাধ্যমে। প্রতিটি কাজের তরঙ্গ ছড়ায় চারদিকে। স্টোইক নিশ্চিত করে প্রতিটি তরঙ্গ হয় যুক্তিপূর্ণ, না যে কোনো আবেগের ছোঁয়ায়। নিজেকে নিয়ন্ত্রণ করে, সে তার শক্তি নিয়ন্ত্রণ করে যা সে সমাজে দেয়। স্টোইকের উন্নতি স্বীকৃতিতে শেষ হয় না, বরং অব্যাহততায় শেষ হয়। তুমি আজ ভালো করো যাতে আগামীকাল ক্রম ধরে এগিয়ে চলে। তুমি এমন একটি মন গড়ে তোলো যা এতটাই নিয়মিত যে তোমার অনুপস্থিতিতেও অন্যদের পথ দেখায়। যখন তোমার কথা শেষ হয়ে যায়, তখন তোমার অভ্যাসগুলো সেই সিস্টেম, দল বা পরিবারে স্পষ্ট থাকে যেগুলো তুমি গড়ে তুলেছিলে। এইটাই স্টোইক অর্থে অমরত্ব, উপস্থিতির বাইরে নিয়মের অব্যাহততা। চিন্তার মধ্য দিয়ে স্বর ওঠে আদেশে। নিয়মিত জীবন হয়ে ওঠে সেই সঙ্গীত নির্দেশ যারা দেখে তাদের জন্য। তোমার শান্তি হয়ে ওঠে একটি নির্দেশনা, তোমার সিদ্ধান্তগুলো হয়ে ওঠে উদাহরণ। তুমি আর দর্শন শেখাও না, তুমি নিজেই সেটার জীবন্ত নমুনা। মানুষ হয় না, তোমার মূল্যবোধ শোনো, ওরা অনুভব করে সেটা। স্টোইকরা এই উচ্চতায় পৌঁছায় লোভ নয়, বরং নীতির প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। তুমি বুদ্ধির একটি যন্ত্র হয়ে ওঠো। এই স্তরে জীবনযাপন মানে বুঝতে পারা যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা মানে পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ রাখা। যখন তুমি তোমার উপলব্ধি, প্রতিক্রিয়া আর কর্তব্য নিয়ন্ত্রণ করো, তখন তুমি সেই নিয়মে অংশগ্রহণ করো যা অস্তিত্বকে ধরে রাখে। তারপর ঐতিহ্য হয়ে ওঠে সার্বজনীন। তুমি পুরো ব্যাপারটাকে গঠন করো। স্টোইকের শেষ শিক্ষা হল সরলতা, নিয়ন্ত্রণ। যা পারো করো, নীতিমালা মেনে চলো, যা থাকে তা মেনে নাও। এই তিন থেকে আসে শান্তি, শান্তি থেকে আসে প্রভাব, প্রভাব থেকে আসে উত্তরাধিকার। তুমি শুরু করেছিলে নিজের ওপর মনোযোগ দিয়ে শেখা, মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়েছ, অভ্যাস করেছ, আর তোমার দিনের রুটিন পরিষ্কার করেছ। তুমি দূষণ, আবেগ আর অনুমোদনের ওপর নির্ভরতা দূর করেছ। তুমি এমন সিস্টেম তৈরি করেছ যা নীতিকে প্রতিফলিত করে আর এমন আচরণ যেটা সম্মান বজায় রাখে। এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে ফোকাস করা দক্ষতায় পরিণত হয়েছে, আর দক্ষতা হয়ে উঠেছে সেবা, মনোযোগ দেওয়া। নিজেকে জিতানো পর্যন্ত থেমে থাকা স্বার্থপরতা নয়, এটা হলো উৎকৃষ্টতা দিয়ে সেবা করার জন্য প্রস্তুতি। শৃঙ্খলার মাধ্যমে জয় করো, শান্তির মাধ্যমে নেতৃত্ব দাও, নৈতিকতার মাধ্যমে সহ্য করো। এটাই স্থৈর্যশীলদের জয়ের পথ, এমন এক নীরব জয় যার জন্য কোনো সাক্ষী লাগে না। যখন তুমি এই মানদণ্ডে বাঁচো, তখন আর শান্তি খুঁজে বেড়াও না, শান্তিটা তুমি নিজের সঙ্গে বহন করো। আর সম্মান খুঁজো না, সম্মানকে নিজের কাছে ডেকে আনো। আর জয়ের জন্য অপেক্ষা করো না, প্রতিটি শৃঙ্খলাবদ্ধ কাজে তুমি জিতছ। স্থৈর্যশীল জানে যে নিজেকে নিয়ন্ত্রণ করে সে ইতিমধ্যেই পৃথিবী জয় করেছে। আচরণগত শৃঙ্খলা নীতিকে কাজের মধ্যে নিয়ে আসে। এটা সেই জীবন্ত কাঠামো যা তোমার মনের,
শরীরের আর কাজের সমন্বয় বজায় রাখে, কোনো আপস ছাড়া। যখন নিয়ম থাকে, জীবন হালকা মনে হয়। দায়িত্ব যতই বাড়ুক না কেন, ওজন কমে না। তুমি সেই ওজন বহনের জন্য কাঠামো তৈরি করো। শুরু করো মূল ভিত্তি দিয়ে। ভিত্তি হলো কিছু অটল কাজ যা তোমার দিনের রূপরেখা করে। নির্দিষ্ট সময়ে ওঠো, পানি খাও, সকালে সূর্যের আলোয় চোখকে উন্মুক্ত রাখো, ইচ্ছা করে শরীর নাড়াচাড়া করো, একটুখানি কার্ডে প্রাধান্যগুলো রিভিউ করো। এই ভিত্তিগুলো গতি ঠিক করো। স্নায়ুতন্ত্রকে বলো দিনটা তোমার নিয়ন্ত্রণে আছে। তোমার তীব্রতা সামঞ্জস্য করতে পারো, কিন্তু ভিত্তি ঠিক থাকে। এগুলোই শৃঙ্খলাবদ্ধ মানুষের পরিচয়। দিনটাকে পরিষ্কার ব্লকের ক্রম হিসেবে সাজাও। গভীর সঙ্গীত কাজ সবচেয়ে আগে করো, যখন মনোবল সবচেয়ে বেশি থাকে। সহযোগিতা পরের সময় করো, যখন যোগাযোগ সবচেয়ে স্পষ্ট হয়। লজিস্টিক্স আর প্রশাসনিক কাজ পরে করো, যখন নিখুঁততা একটু কমতে শুরু করে। বিশ্রামের সময়সূচি দিনকে ভাঙতে দেয়, মস্তিষ্ককে তিক্ত রাখার জন্য। 10 মিনিট হাঁটাহাঁটি মনোযোগ পুনরায় সেট করে। ছোট একটি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অ্যাড্রিনালিন দূর করে। শান্ত সঙ্গীত লাঞ্চে স্ক্রিন ছাড়া খাওয়া হজম আর মনোযোগ ভালো রাখে। অর্ডার মানে প্রচেষ্টার চেয়ে আউটপুট ভালো হয়। ডিজাইন এক সন্ধ্যার অবতরণ। উত্তেজক পদার্থ আগেভাগেই বন্ধ করো, বাতি ম্লান করো, ডিভাইস ঘর থেকে বের করে দাও। মন দিনে যা হয়েছে সেটা কাগজে রিভিউ করে। 3টি কাজ, একটাই সংশোধন, একটাই অগ্রাধিকার, যা সকালে করতে হবে। প্রস্তুত সকাল তোমার সন্ধ্যার নিজেকেই দেওয়া এক উপহার। ঘুম এখন পালানোর চেয়ে একটা পরিকল্পনা। সন্ধ্যা যারা জিতবে, সকাল তারই হবে। সকাল যারা জিতবে, দিন তারই। একটা সাপ্তাহিক রাখো। নিজের সাথে কথা বলো, এটা মুড না, এটা একটা মিটিং। ক্যালেন্ডার খুলে নাও, সংখ্যা দেখো, অগ্রাধিকারগুলো কাজের সাথে মেলাও। জিজ্ঞেস করো কি কি মূল্য তৈরি করেছে, কি কি বাধা দিয়েছে, কি ফেলে দিতে হবে, কি দ্বিগুণ করতে হবে। সিদ্ধান্ত নাও, তারপর প্ল্যান ঠিক করো। মানুষ দ্রুত বদলে যায় যখন তারা তাদের জীবনকে ঝাপসা না দেখে ড্যাশবোর্ডের মতো দেখতে পায়। স্থির মনের মানুষ তার সপ্তাহ সাজায় ঠিক যেমনভাবে একজন সেনাপতি অভিযান পরিকল্পনা করে। জীবনের সবকিছু এমন ফিল্টারের মধ্য দিয়ে চালাও যা শব্দ কমায়। প্রথম ফিল্টার, নিয়ন্ত্রণের কেন্দ্র। তোমার কি আর কি নয় সেটা চিহ্নিত করো। দ্বিতীয় ধাপ, সময়সীমা, জরুরি আর গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করো। তৃতীয় ধাপ, সততা, এমন বিকল্প বেছে নাও যা তোমার আত্মসম্মান বজায় রাখে। চতুর্থ ধাপ, শক্তি, এমন পথ বেছে নাও যা মাসের পর মাস ধরে তোমার শক্তি ধরে রাখতে পারে, মিনিকের জন্য নয়। এই ধাপগুলো মেনে চললে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, জটিলতা কমে, স্পষ্টতা আসে। মেজাজের অনুমতি চাওয়া বন্ধ করো। শৃঙ্খলা তখনই ঠিকবে যখন বাধা কম থাকবে। সঠিক কাজগুলো শুরু করা সহজ এবং বাদ দেওয়া কঠিন করো। যেসব জিনিস ব্যবহার করো সেগুলো সেখানে রাখো। রাতে পরার কাপড় আগেই সাজিয়ে রাখো। আগে থেকে নিজের কাজের জায়গাটা সাজিয়ে নাও। কঠিন দিনগুলোর জন্য একটা ডিফল্ট খাবারের প্ল্যান রাখো। বিলগুলো অটোমেট করে দাও। একবারে একসাথে কাজগুলো করে ফেলে দাও। যে কোনো সমস্যা মিটলেই মন আবার সৃষ্টির দিকে ফিরে আসে। যারা কিছুই নষ্ট করে না, পৃথিবী তাদেরই পুরস্কৃত করে। নিজের উপস্থিতি গড়ে তোলো। কথা ছোট, স্পষ্ট আর নির্ভরযোগ্য হলে সেটা আদেশের মতো লাগে। কাঁধ নিচু রাখলে দেহভঙ্গি কমান্ডের সিগন্যাল দেয়। শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে নাও এবং চলাফেরা ভাবভঙ্গিতে ডেলিবারেট হওয়া উচিত। চোখের যোগাযোগ একটু বেশি সময় ধরে রাখলে আত্মবিশ্বাস বোঝায়, কিন্তু আক্রমণাত্মক নয়। তুমি কোনো নাটক করছো না, তুমি শক্তি সঞ্চয় করছো, কর্তৃত্ব বাড়ছে, যেখানে কোনো ফাঁক নেই। সম্পর্কের জন্য একটা কোড বানাও, প্রতিশ্রুতি রাখো। নির্দিষ্ট মিউজিক, সময়ের মধ্যে মেসেজের উত্তর দাও। গসিপ ছাড়াই সাহায্য করো। সবাই সামনে প্রশংসা করো। ব্যক্তিগতভাবে ভুল ধরিয়ে দাও। বিনম্র আর দৃঢ়ভাবে অস্বীকার করো। বিষাক্ত কথোপকথন আগে শেষ করো। বিশ্বাস মানে সম্মানের সঙ্গে সত্য বলা। সীমানা মানেই যত্ন, কারণ তা মিশন আর সম্পর্ক দুটাই রক্ষা করে। ডিজিটাল সীমানা রক্ষা করো। এমন অ্যাপস মুছে ফেলো যেগুলো মনোযোগ চুরি করে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করো। প্রতিদিন 1 ঘন্টা শুধু খবরের জন্য রাখো। সার্চ ফিডকে আগুনের মতো ভাবো। জরুরি, বিপজ্জনক আর কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা দরকার। মন সেইটাই হয় যা সে খায়। এমন সোর্স বেছে নাও যা তোমার বিচার শক্তি বাড়ায়, এমন সোর্স নয় যা তোমার স্নায়ুতন্ত্র ভরিয়ে যায়। প্রস্তুত থাকার জন্য ইচ্ছাকৃত কঠোরতা অনুশীলন করো। ঠান্ডা লাগানো, গরম ট্রেনিং, পাহাড়ে হাঁটা, উপবাস আর তোমার আরামদায়ক ক্ষেত্রের বাইরে ওয়ার্কশপ করো। এগুলো করো কারিগরের মতো, দেখানোর জন্য নয়। লক্ষ্য হল স্নায়ুতন্ত্রের ক্ষেত্র বাড়ানো আর ইচ্ছাশক্তি ধরে রাখা। ঢোকো, সহ্য করো, বেরিয়ে যাও, রেকর্ড রাখো। কোনো নাটক নেই। কারোর জন্য এটা শুদ্ধির প্রক্রিয়া, কারোর জন্য ধৈর্যের প্রশিক্ষণ। যে কোনো পথেই মনোবল মজবুত হয়। টাকা ধরো যেন দায়িত্ব, প্রকৃত মূল্য দিয়ে আয় করো।
উপার্জনের থেকে কম খরচ করো, হিসাব নিকাশ পরিষ্কার রাখো, সময় মতো মানুষকে টাকা দাও, স্থায়িত্ব আর স্বাধীনতার জন্য বিনিয়োগ করো, মর্যাদা দেখানোর জিনিস এড়িয়ে চলো। শান্ত আর্থিক ভিত্তি চাপের সময় প্রতিক্রিয়া কমায় আর সততা ধরে রাখে। সংখ্যার মধ্যে নিয়ম মানা স্বাধীনতার পথ। সংকটের সামনে অনুশীলনের মতো দাঁড়াও। শ্বাস নাও, শরীরকে স্থির করো, জড়ো হও। তথ্য পরবর্তী সঠিক কাজের দিকে ফ্রেম সংকুচিত করো। এক প্যারাগ্রাফে স্পষ্টভাবে যোগাযোগ করো। চলো, চলার পর আবার মূল্যায়ন করো, নথিভুক্ত করো। শিক্ষা সংকট প্রক্রিয়া উন্মোচন করে। প্রতিটি ঘটনা অপারেটিং সিস্টেম আপগ্রেড করে। যে ব্যক্তি পুনরুদ্ধারের জন্য নিয়মিত চর্চা করে সে প্রথমে সেরে ওঠে। ঋতু ব্যবহার করো কৌশলগতভাবে। শীত শক্তি আর সংহতির সময়, বসন্ত বিস্তার আর প্রচারের সময়, গ্রীষ্ম দৃশ্যমানতা আর ভ্রমণের সময়, অসন সিস্টেম আর গভীরতার সময়। প্রকল্পগুলো ঋতুর সাথে জুড়ে দাও যাতে মন লড়াই বন্ধ করে দেয়। শক্তিতে ওঠাপড়া থাকে আর সেটাকেই ছন্দ মনে করো। ছন্দই দীর্ঘকাল ভালো থাকা নিশ্চিত করে। ছন্দ প্রকৃতির নিজের শৃঙ্খলা। উদ্দেশ্য প্রণোদিত পড়া মস্তিষ্ককে শক্তিশালী করে। একটা ছোট তাক রাখো। নীতির জন্য স্টোইক ফিলসফি, সিদ্ধান্তের জন্য কৌশল, প্যাটার্ন বোঝার জন্য জীবনী, পদ্ধতির জন্য বিজ্ঞান। ধীরে ধীরে পড়ো। প্রতিটা বই থেকে একটা নিয়ম তুলে নাও এবং ৩০ দিন ধরে সেটা মেনে চলো। বেশিরভাগ মানুষ আইডিয়া জমায় কিন্তু কাজের অভাব থাকে। তুমি কাজ জমাও আর আইডিয়াগুলোকে তোমার জীবনে আসতে দাও। শরীরকে ভাবনার সঙ্গী হিসেবে দেখো। লিফট করো মাংসপেশি আর হাড় ভালো রাখতে। হাঁটো তোমার ভাবনা সাজানোর জন্য। স্ট্রেচ দাও যাতে জয়েন্টগুলো তরতাজা থাকে। খাও মস্তিষ্কের শক্তির জন্য। সময় মতো পানি পান করো। সূর্যালোককে সম্মান করো, অন্ধকারকেও সম্মান করো। মস্তিষ্ক একটা অঙ্গপ্রত্যঙ্গ, তাই তার মতো আচরণ করো। দার্শনিক চিন্তা ভালো থাকে সুস্থ শরীরের ভেতর। মধ্যবয়স মানে পতন নয়, এটা ক্ষমতার জমাকরণ। তোমার কাছে এত তথ্য আছে যে তুমি ঠিক করতে পারো তুমি কে আর কি গুরুত্বপূর্ণ। সেই সব কাজ বাদ দাও যা সময় আর শক্তি নষ্ট করে কিন্তু লাভ করে না। যেসব লক্ষ্য তোমার আত্মসমর্পণের মূল্য রাখে সেগুলো বেছে নাও। অহংকার ছাড়া শেখো, অনিরাপত্তা ছাড়া শেখো। দৃঢ়তা আর নম্রতা একসাথে মেশাও, তখন তুমি অবিচল্য হয়ে উঠবে। কথায় একটা মানদণ্ড তৈরি করো। সত্য বলো, দরকার মতোই বলো, মিষ্টি ভাষায় বলো বা না বলাই ভালো। কথাই জগৎ গড়ে। ঢুলমুল ভাষা বাজে ফলাফল দেয়। স্পষ্ট ভাষা স্পষ্ট কাজ করে। 10টা ছড়ানো বাক্যের বদলে একটা পরিষ্কার প্যারাগ্রাফ লেখার অভ্যাস করে তোলো। মানুষ তোমার ওপর ভরসা করবে কারণ তুমি তাদের সময় বাঁচাও। ব্যক্তিগত রুটিন রাখো যা তোমার পরিচয়কে স্থির রাখে। বিছানা ধীরে ধীরে গুছাও। ডেস্ক পরিপূর্ণ পরিষ্কার করো। পেন্সিল ধারালো করে শুরু করো। লিখতে বসো। ট্রেনিংয়ের আগে জুতোর ফিতেটা ঠিক ওইভাবে বাঁধো। ছোট ছোট রুটিনগুলো একটা দড়ির মতো যা মনের ভেতর গেঁথে যায়, মনে করিয়ে দেয় আমরা কে আর শুরুটা কেমন করে করতে হয়। জীবনের মাপ নাও সৎ মাপকাঠিতে। গভীর কাজে কাটানো ঘণ্টা, শেষ করা ওয়ার্কআউট, বাড়িতে রান্না করা খাবার, স্ক্রিন ছাড়া সন্ধ্যা, সঞ্চিত টাকা, রাখা প্রতিশ্রুতি, এড়ানো ঝগড়া, শেষ করা বই, সজাগ থাকা দিন, হাঁটা পা, সাহায্যের কাজ। এই সংখ্যাগুলো হলো নীরব অর্জন, যা কমেন্ট আর লাইক থেকে অনেক বেশি টেকসই, কারণ এগুলো নিজের কাছে প্রমাণ। পেশাদার নিরাশাবাদকে ফিরিয়ে দাও। এটা অলস ভাব, যা বুদ্ধিমত্তার ছদ্মবেশে ঢাকা। স্টোইক হচ্ছে সন্দেহপ্রবণ কিন্তু গঠনমূলক। সে দাবিগুলোকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখে, তারপর কিছু কাজে লাগার মতো তৈরি করো, তাহলে তোমার দক্ষতার উপর ভিত্তি করে আশাবাদী হও। সেই আশাবাদ কঠিন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। যখন তুমি ব্যর্থ হও তখন F2F3 নিয়ম প্রয়োগ করো। প্রথম ভুল, ভাবো, ঠিক করো, শান্ত মন নিয়ে আবার শুরু করো। বারবার ভুল হলে পুরোপুরি রিসেট করো, মানদণ্ড আবার ঠিক করো, কোনো আপস নেই। দোষারোপ তোমার শক্তি নষ্ট করে, স্পষ্ট রিসেট দিক নির্দেশনা ফিরিয়ে আনে। মূল কথা হলো খারাপ লাগা নয়, কিন্তু ভালো হতে। যেখানে গেছো সেখানে জায়গাটা ভালো অবস্থায় রেখে যাও। শুরু করো যা শেষ করো। যন্ত্রপাতি ঠিক জায়গায় রাখো। নিজের দায়িত্বের অংশটা দাও। সময় মতো কাজ শেষ করো। কৃতজ্ঞতা জানাও। এসব ছোট কাজগুলো মিলিয়ে সামাজিক মর্যাদা আর নিজস্ব সম্মান গড়ে ওঠে। এগুলোই হলো নৈতিকতার বুনিয়াদি। নিজেকে কেমন মানুষ বানাতে চাও সেটা কল্পনা হিসেবে নয়, বাস্তব মিলনের মতো ভাবো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, একটি নিয়মানুবর্তী, শান্ত, ন্যায্য মানুষ পরবর্তী কি করবে, তারপর সেই কাজটাই করো। পরিচয় আসে বারবার এই প্রশ্নের উত্তর দিয়ে। এই শেষ নিয়মটা সঙ্গে নিয়ে যাও প্রতিটা জায়গায়। তোমার ওপর ফোকাস করো যতক্ষণ না তুমি জিতো। ফোকাস মানে হল মূলনীতিতে মনোযোগ দেওয়া, দায়িত্বের কাজে মন দেওয়া আর ফলাফলের জন্য ধৈর্য রাখা।
যখন মনোযোগ পরিষ্কার থাকে আর কাজ স্থির হয় তখন ফলাফল আসে। ফলাফল আসলে সেবাটা বাড়াও। জেতা মানে কাউকে দমন করা নয়, জেতা মানে হল যুক্তির সাথে ধারাবাহিকভাবে মিল রেখে কাজে লেগে থাকা। যদি তুমি এই নিয়মটা প্রতিদিন আর প্রতিটি ঋতুতে মানো, তোমার চারপাশের পৃথিবী বদলে যাবে। সমস্যা হয়ে যাবে প্রকল্প, শব্দ হয়ে যাবে সংকেত, চাপ হয়ে যাবে প্রমাণ, আর তুমি হয়ে যাবে সেই মানুষ যার ওপর সবাই ভরসা করে। কারণ তুমি সেই মানুষ হয়ে উঠেছ যাকে ভরসা করা যায়। সেটাই হলো সত্যিকারের স্টোইজ, যায় শান্ত, পরিপূর্ণ আর নিজের পাওয়া।